করোনার তথ্য গোপন করে সেবা নেয়ায় আক্রান্ত ২৫০'র বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, আক্রান্ত আরও কয়েক গুণ। সাময়িকভাবে তিনি মনে করছেন যে লাভবান হবেন, যখন ডিটেক্ট হচ্ছে তখন রোগীও বিপদে পড়ছে, তার থেকে বড় বিপদে পড়ছে হাসপাতাল এবং চিকিৎসকরা। ডক্টরের উপর ইনফ্লুয়েন্স করে তারা একটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। আলাদা কর্নার খোলার পরামর্শ। সরকারকে এটা এমনভাবে দেখাতে হবে যে কোভিড হাসপাতালগুলোতে গেলেই মানুষের কোনো কষ্ট হবে না। সমাজের নিশ্চয়তা দিতে হবে যে সমাজ থেকে ওরা নিগৃহীত হবে না। স্বাস্থ্যবিধি না মানায় বেশি সংক্রমিত হচ্ছেন তরুণরা। শুধু তারা আক্রান্তই হচ্ছেন না, সেই ব্যক্তিটি কিন্তু তার পরিবারে সেই ভাইরাসটি নিয়ে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মন্দার হাত থেকে অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুদে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সমালোচনা করলেন শ্রমিকদের হঠাৎ ঢাকায় আনার সিদ্ধান্তের। পণ্য সরবরাহ স্বাভাবিক থাকলেও পরিবহন ভাড়া বাড়ার অজুহাতে বাড়ছে ভোগ্যপণ্যের দাম, খুচরা বাজারেও ঊর্ধ্বগতি। সরকার ঘোষিত সুবিধা কৃষকের কাছে পৌঁছাতে সমন্বিত ব্যবস্থার তাগিদ বিশেষজ্ঞদের। শ্রমিক সংকটে উৎপাদন খরচ বাড়ায় লোকসানের আশঙ্কা কৃষকের। ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঘর থেকে বের হওয়ার যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে মামলা। পায়ে হেঁটে ঢুকে পড়েছেন অনেকে। তথ্য গোপন করে চিকিৎসা নেয়ায় একের পর এক বন্ধ হচ্ছে বিভিন্ন হাসপাতালের বিভাগ। ইতোমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। কোয়ারেন্টিনে গেছেন আক্রান্তের আরও কয়েক গুণ। বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের সচেতন ও চিকিৎসকদের সেবা দানে সতর্ক করা না গেলে কোভিড মোকাবেলায় চরম বিপর্যয়ে পড়বে বাংলাদেশ। সমস্যার সমাধানে চিকিৎসকদের প্রশিক্ষণ, মানসম্পন্ন পিপিই সরবরাহ ও ঝুঁকিপূর্ণ রোগীদের সেবার জন্য সব হাসপাতালে আলাদা কর্নার খোলার তাগিদ বিশেষজ্ঞদের। এখন মুজাহিদ শুভ রিপোর্ট। সারা দেশে আক্রান্ত হওয়া চিকিৎসকদের ৯০%ই সাধারণ হাসপাতালের। এসব হাসপাতালে আগের নিয়মে সেবা অব্যাহত থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের হার বাড়ছেই। ডেল্টা, আনোয়ার খান মডার্ন, ইনসাফ বারাকা হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালের মতো সাময়িক সেবা বন্ধের তালিকায় প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন নাম। সম্প্রতি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে করোনা আক্রান্ত একজন রোগী তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসেন। মুমূর্ষু অবস্থায় লক্ষণ প্রকাশ পাওয়া রোগীর পরীক্ষা করতে চাইলে পরিবার তার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন। এরপরই বন্ধ করে দেয়া হয় সিসিইউ। কোয়ারেন্টাইনে চলে যান ২১ জন চিকিৎসক ও ১২ জন নার্স। আলটিমেটলি কিন্তু এটা ডিটেক্ট হচ্ছেই, এবং যখন ডিটেক্ট হচ্ছে তখন রোগীও বিপদে পড়ছে, তার থেকে বড় বিপদে পড়ছে হাসপাতাল এবং চিকিৎসকরা। অন্যদিকে তথ্য গোপন সহ না জেনে চিকিৎসা নিতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৫টি বিভাগের বেশ কয়েকটি ইউনিটের সেবা বিঘ্নিত হয়। কোয়ারেন্টিন ও আইসোলেশনে থাকা প্রায় অর্ধশতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পর্যায়ক্রমে পরীক্ষা করার কথা জানান ডিএমসি কর্তৃপক্ষ। শ্বাসকষ্ট রয়েছে উনি না বলে বলেছেন পেটে ব্যথা হচ্ছে, এবং আলটিমেটলি শ্বাসকষ্ট হলো, ওই ভদ্রলোককে বাঁচানো গেল না। এই রোগীরা কিন্তু আমাদের ইমার্জেন্সি এবং আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আমাদের ইউজুয়াল পেশেন্টের সাথে চলে আসে। এই যদি অবস্থা হয় তাহলে বাংলাদেশের অন্যান্য হসপিটালে তো আরও তীব্র। ডক্টরের উপর ইনফ্লুয়েন্স করে তারা একটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। তথ্য গোপনের প্রকৃত কারণ অনুসন্ধান করে সরকারকে সবার সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার এবং জনগণ দুজনেরই দায় আছে। সরকারকে এটা এমনভাবে প্রচারণা এবং কর্মক্ষেত্রে এমনভাবে দেখাতে হবে যে কোভিড হাসপাতালগুলোতে গেলেই মানুষের কোনো কষ্ট হবে না, ওখানে সঠিকভাবে ওরা চিকিৎসা পাবে, এবং সমাজের নিশ্চয়তা দিতে হবে যে সমাজ থেকে ওরা নিগৃহীত হবে না। রোগীদের তথ্য গোপন বা অসচেতনতায় কোভিড যুদ্ধে ক্রমাগতভাবে রসদ কমছে বাংলাদেশের। সামাজিক সংক্রমণের চতুর্থ ধাপে তাই যে কোনো রোগী দেখার আগেই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পিপিই পরার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। যোগ দেব তার সঙ্গে। শুভ।
ইমদাদ, শুধু রোগীদের তথ্য গোপন করার কারণে ৪২ জন আক্রান্ত হয়েছেন একটি মাত্র হাসপাতালের। মিডফোর্ড হাসপাতালের যে ৪২ জন আক্রান্ত হয়েছেন এর মধ্যে ২৩ জনই চিকিৎসক, সঙ্গে রয়েছেন ৯ জন নার্স এবং রয়েছেন ১০ জন সহায়ক জনশক্তি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে বিভিন্ন সময় রোগীরা তথ্য গোপন করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এই ধরনের সেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তিনি যেটি জানিয়েছেন, গত শনিবার একজন রোগী তার খাদ্যনালী বন্ধ হয়ে গেলে মুমূর্ষু অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে সার্জারি করতে বাধ্য হন। ওই সময় সার্জারিতে যারা ছিলেন, চিকিৎসক, নার্স, অন্যান্য স্টাফ যারা ছিলেন, তাদের সবাইকে আসলে পরীক্ষা করা হয়। পরবর্তীতে প্রথম ধাপে আসলে ৪ জন চিকিৎসক, ৪ জন নার্স এবং ৩ জন সহায়ক জনশক্তি আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তিনি যেটি বলছেন যে রোগীটি আসলে প্রথমে এসেছিল, তিনি বলছিলেন যে তিনি মাদারীপুর থেকে এসেছেন, কিন্তু যখন অপারেশন করা হয়, তিনি যখন মোটামুটি সুস্থ হন, তখন তিনি স্বীকার করেন তিনি নারায়ণগঞ্জ থেকে আসলে এসে চিকিৎসা নিয়েছেন। তো শুধুমাত্র একটি বিভাগের অনুসন্ধানে আসলে উঠে এসেছে যে এই প্রথম যে ৮, ৯, ১০, ১১ জনের আক্রান্ত হওয়ার খবর, কিন্তু বাকি যে ৪২ জন মোট আক্রান্ত হয়েছেন তারা কিভাবে, কোন সোর্সের মাধ্যমে আক্রান্ত হয়েছেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আপনাকে বলে রাখি যে এই বাস্তবতা কিন্তু অনেকগুলো হাসপাতালে আমরা দেখেছি। ডেল্টা হাসপাতাল বন্ধ হয়েছে, সোহরাওয়ার্দী হাসপাতালের সেবা বিঘ্নিত হয়েছে। বিভিন্ন হাসপাতালে কিন্তু এই ধরনের তথ্য গোপন সহ আরও অন্যান্য নানা কারণে আসলে বন্ধ হচ্ছে। বিশেষজ্ঞরা আসলে বলছেন যদি এই ঘটনা যদি চলতে থাকে, অদূর ভবিষ্যতে আসলে চিকিৎসকদের সেবা দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে কিনা সেটিও আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো এই ছিল মিডফোর্ড থেকে সবশেষ খবর। এমদাদ। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ। দেশে কোভিড-১৯ আক্রান্তদের বড় অংশই বয়সে তরুণ। মোট আক্রান্তের প্রায় অর্ধেকই ২১ থেকে ৪০ বছরের মধ্যে। বিশেষজ্ঞরা মনে করেন স্বাস্থ্যবিধি মানতে না চাওয়া ও ঘন ঘন বাইরে বের হওয়ার কারণেই বেশি সংক্রমিত হচ্ছেন তরুণ ও যুবকরা। একই সঙ্গে ঝুঁকি বাড়াচ্ছেন পরিবারের অন্য সদস্যদেরও। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে কোভিড-১৯ সংক্রমণ শুরুর দিকে বলা হয় তরুণদের তুলনায় বয়স্করাই বেশি ঝুঁকিতে। যদিও তা নাকচ করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছিল, সাবধানতা না মানলে কোনো বয়সের মানুষই নিরাপদ নন। কোভিড-১৯ বাংলাদেশ বাস্তবতায় দেখা যায় অপেক্ষাকৃত কম বয়সীদের আক্রান্ত হওয়ার হার ক্রমেই বাড়ছে। বর্তমানে মোট শনাক্তের ২৭% বয়সী ২১ থেকে ৩০ বছরের মধ্যে। ঠিক পরের অবস্থানেই ৩০-এর ঘরে থাকা ব্যক্তিরা। প্রশ্ন উঠছে, তরুণদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কথা থাকলেও তারাই কেন আক্রান্তের শীর্ষে? বিশেষজ্ঞদের মত, লকডাউন আর স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতাই অন্যতম কারণ। এছাড়া আক্রান্তদের একটি অংশ শ্রমিক, রয়েছেন শিক্ষার্থীও। এমন ধারণা দিলেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। ঢাকায়, নারায়ণগঞ্জ কিংবা গাজীপুরে যারা আক্রান্ত হচ্ছে, এখানে আমাদের দেখেন নারায়ণগঞ্জ এবং গাজীপুরে কিন্তু আমাদের বিশাল শ্রমিক শ্রেণীও কাজ করেন। পর্যবেক্ষণে সেটা আসছে ছাত্রদের মধ্যেও একটা, ছাত্ররাও আছেন এখানে। অনেকে হয়তো তরুণদের ভিতর বেশি বেশি পরীক্ষা করাচ্ছেন, সেটাও একটা কারণ। লকডাউন থাকা সত্ত্বেও কিন্তু তরুণরাই বেশি বাইরে আসছে। যখন বাইরে আসছে তখনই বেশি এক্সপোজড হচ্ছে এবং যার ফলে তাদের মধ্যে সংক্রমণের হারটা বেশি। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, তরুণরা ঝুঁকিতে ফেলতে পারেন পরিবারের অন্যদেরও। শুধু তারা আক্রান্তই হচ্ছেন না, সেই ব্যক্তিটি কিন্তু তার পরিবারে সেই ভাইরাসটি নিয়ে যাচ্ছে এবং সেই ভাইরাসটি কিন্তু তার পরিবারের যারা প্রিয়জন, তার বাবা মা, তার দাদা বা তার নিচের দিকে তার ছেলে মেয়ের মধ্যেও কিন্তু এটা সংক্রমিত করে দিচ্ছেন। নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ যে কোনো বয়সের মানুষেরই সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। আর এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপদ শারীরিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে চলার যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে সেগুলো কঠোরভাবে মেনে চলার মাধ্যমেই সম্ভব এ রোগের সংক্রমণ থেকে নিজেকে বাঁচানো। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও সংক্রমিত এলাকা হলেও লকডাউন ভেঙে পড়েছে মিরপুর এলাকায়। বাজারগুলোতে মানা হচ্ছে না নিরাপদ দূরত্ব, কোথাও কোথাও খুলেছে চায়ের দোকানও। আর অলিতে গলিতে অহেতুক জটলা তো আছেই। স্বামী করোনা রোগে ভুগে চলে যাওয়ার 4 দিনের মাথায় স্ত্রীর মৃত্যু যে গলিতে, সেই গলিতে চলছে অবাধে আসা যাওয়া। লাল কাপড়ের সতর্কতা আর ব্যারিকেড উপেক্ষা করেই
এ থেকে মৃতের আত্মীয় বুঝে নিতে বললেন মিরপুর এলাকায় সচেতনতার মাত্রা। লোকজন তাদের নিজেদের সেফটি তারা কন্ট্রোল করে না, তারা অতি উৎসাহিত হয়ে এই রিস্কের ভিতরেও আসে। এখন আমরা তো তাদের গায়ে হাত দিতে পারি না, মুখে বলে যতটুকু পারতেছি সরাই দিচ্ছি। এখন যতদিন না সচেতন হব এই যে ততদিন এই দেশের কখনো এই পরিস্থিতি উন্নতি হবে। দাফনের জন্য ওনারা চাচ্ছে যে ওনাদের এলাকায় দিবে, কিন্তু আমরা আসলে এই কিভাবে এই দাফনটা এখানে দেওয়া যায় এই জন্য আর কি একটা ইনফরমেশন, আমাদের একটা অনুমোদন লাগবে। কয়েক গজ দূরে ৬ নম্বর বাজার। নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে মাঠে নামতে হলো সেনাবাহিনীকে। এদিকে অলিতে গলিতে সুযোগ বুঝে অনেকে খুলেছেন চায়ের দোকান, যদিও সেনা টহল দোকানগুলোর ঝাঁপ নামাতে বাধ্য করে। সেনাবাহিনী বলছে সামগ্রিক ঝুঁকির কথা মাথায় রেখে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমরা যেটা নিশ্চিত করার চেষ্টা করছি বাজারে আসার পরও যাতে স্যানিটাইজিং প্রসিডিউরটা মেনটেন হয়, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন হয়। এর কারণে আমরা যেটা করছি, যেটা দেখা যাচ্ছে বাজারে বিশেষ করে রিক্সা চলাচল, ফ্লোটিং মার্কেটগুলোর কারণে কাঁচা বাজারগুলো বেশি ক্রাউডেড হচ্ছে। আমরা যে উদ্যোগটা নিয়েছি ইমিডিয়েটলি সেটা হলো যে সকল প্রকারের রিক্সা কাঁচা বাজারে আমরা অ্যালাউ করছি না। একই সাথে যে সকল ফ্লোটিং মার্কেট আছে ভ্যানের উপরে যারা বিক্রি করছেন তাদেরকে বলছি একটি নির্দিষ্ট দূরত্বে কাঁচা বাজারের বাইরে গিয়ে যাতে তারা তাদের বেচাকেনা করেন। আইইডিসিআর এর পরিসংখ্যান বলছে বৃহত্তর মিরপুরে পুরো ঢাকার 10 ভাগের 1 ভাগ কোভিড-19 সংক্রমিত রোগীর অবস্থান। সংখ্যায় যা 100 ছুঁই ছুঁই। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের বিস্তারিত জানবো। রাজধানীর মোহাম্মদপুরে আছেন রিপোর্টার ওমর ফারুক এবং চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায় আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমেই যাচ্ছে ওমরের কাছে। ওমর, এমদাদ, রাজধানীর যতগুলো এলাকা কোভিড-19 সংক্রমিত এবং সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ তার একটি হচ্ছে এই মোহাম্মদপুর এলাকা। আইডিসিআর এর সবশেষ তথ্য অনুযায়ী 20 জনেরও বেশি এই এলাকায় সংক্রমিত হয়েছে। রাজধানীর সবগুলো এলাকার সাথে পরিসংখ্যানের সাথে তুলনা করলে কিন্তু এই মোহাম্মদপুর এলাকা 3 থেকে 4টি যে প্রথম সবচেয়ে ঝুঁকিপূর্ণ 4টি এলাকার মধ্যে কিন্তু এই মোহাম্মদপুরের নামও রয়েছে। কিন্তু এই মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি, বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত লকডাউনে যে ধরনের পরিস্থিতি মূলত থাকার কথা সেটি আসলে দেখা যাচ্ছে না। আমরা অনেকের সাথেই এখানে কথা বলেছি। আপনি জানেন যে সমগ্র বাংলাদেশকে যখন ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয় তখন 2018 সালের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ এবং নির্মূল যে আইন আছে সেই আইন বলবৎ হয়েছে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সংক্রমিত এক এলাকা থেকে অন্য এলাকায় কেউ যেতে পারবেন না। অন্তত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে মোটা দাগে যে সকল এলাকায় সংক্রমণ বেশি আইন অনুযায়ী সে সকল এলাকা থেকে কিন্তু অন্য এলাকায় লোকজন যাওয়ার কথা না, কিন্তু রাজধানীর সবগুলো বেশি সংক্রমিত এবং ঝুঁকিপূর্ণ এলাকাতেই আমরা যেটি দেখেছি যে এক এলাকা থেকে আরেক এলাকায় লোকজন যাচ্ছেন, ইচ্ছে মতোই যাচ্ছেন। এর পাশাপাশি যেটি বলা হয়েছিল যে সাধারণ মানুষ কোনো কারণ ছাড়াই যেন ঘর থেকে বের না হন এবং বের যদি হতেই হয় তাহলে তারা যেন মাস্ক পরে তারপরে বের হন, সেটি আন্তর্জাতিকভাবেই এখন বিশেষজ্ঞদের একটি পরামর্শ, সেটিই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মানতে দেখছি না। এবং বিভিন্ন বাজারও আমরা ঘুরেছি, কিছু বাজারকে একমুখী করা হয়েছে এবং কিছু বাজারে এই নিরাপদ দূরত্ব মানার কাজটি করা হচ্ছে, কিন্তু বেশিরভাগ বাজারেই কিন্তু এখনো পর্যন্ত যেটিকে বলা হচ্ছে বাজারগুলো এই সংক্রমণের এপিসেন্টার বা ভর কেন্দ্র, সেগুলোকে এখনো পর্যন্ত কিন্তু ঝুঁকিমুক্ত করা যায়নি। চট্টগ্রামে আমাদের সহকর্মী পার্থ আছেন, বন্দর নগরীর সবশেষ পরিস্থিতি, কোভিড নিয়ন্ত্রণের পরিস্থিতি আমরা তার কাছে জানবো। ধন্যবাদ ওমর। আমরা এখন আছি নগরীর দিয়ানবাজার এলাকায়। আজকের চিত্র দেখে যেটি মনে হচ্ছে যেন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে করোনা পরিস্থিতি। প্রচুর মানুষ আমরা দেখেছি, যেসব এলাকায় গেছি মানুষজন ঘর থেকে বেরোচ্ছে, বিশেষ করে তরুণ যারা আমরা দেখছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু একসাথে বের হয়ে তারা কিন্তু আড্ডাও দিচ্ছে। আমরা দেখছি যে দেওয়ানবাজার এলাকায় আছে, এই এলাকায় একদম গাড়ি চলাচল আমরা সকাল থেকে যেটি দেখেছি একদমই স্বাভাবিক ছিল। বিশেষ করে বাজার কেন্দ্রিক যে অবস্থা, বাজার কেন্দ্রিক সব জায়গায় কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে। পুলিশ আসলে তখন হয়তো কিছুটা ভিতরে চলে যায়, আবার পুলিশ চলে গেলে আমরা দেখছি সাধারণ মানুষজন কিন্তু সবচেয়ে বেশি বের হয়ে আসছে। আমরা প্রতিদিনই চট্টগ্রামে দেখছি
করোনায় রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের আসলে সে বিষয়ে কোনো চিন্তা আছে কিনা সে বিষয়ে আসলে আমরা আজকের চিত্র দেখে সেটি কিন্তু উপলব্ধি করতে অনেকটাই দেখছি সেখানে সমস্যা রয়েছে। আমরা নগরী দিয়ান বাজারে গেছি, বদ্ধহাট এলাকায় গেছি, এছাড়া বগারবিল এলাকায় গেছি, সব জায়গায় আমরা দেখেছি প্রধান সড়কগুলোতে মানুষের উপস্থিতি না থাকলেও বিশেষ করে অলিগলিতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ঘোরাফেরা করছে। বিশেষ করে যে বাজারগুলো রয়েছে সে বাজার কেন্দ্রিক যেরকম সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে, সামাজিক দূরত্ব মেনে চলা যে বিষয়টি সেটি কিন্তু কারোর মধ্যেই লক্ষ্য করা যায়নি, এবং দিন যত যাচ্ছে মানুষ তত বেশি আমরা দেখছি গত কয়েকদিনে প্রচুর ঘর থেকে বের হয়ে এসেছে মানুষজন, এবং বিশেষ করে তরুণরা কিন্তু করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। তার একটি কারণ হয়তো বিশেষ করে আমরা দেখছি পাড়া মহল্লায় তরুণরা পুলিশ চলে যাওয়ার পরেই কিন্তু তারা আবার ঘর থেকে বের হচ্ছে এবং সবাই মিলে কিন্তু আড্ডা দিচ্ছে। তো সেক্ষেত্রে প্রতিদিনই কিন্তু চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। আর পুলিশের বিষয়ে যেটি বলতে চাই সেটি হচ্ছে আমরা দেখছি পুলিশ চেষ্টা করছেন, তারা নগরীর বিভিন্ন সড়কে তারা যাচ্ছেন এবং প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তারা তল্লাশি করছেন। আসলে যতক্ষণ পুলিশ আছে ততক্ষণ পর্যন্ত এই সাধারণ মানুষজন নিয়মগুলো মেনে চলে, কিন্তু পুলিশ চলে যাওয়ার পরেই আমরা দেখছি আবারও মানুষজন ঘর থেকে বের হয়ে আসে এবং তারা কোনোভাবেই সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটি তারা মানছেন না। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত দিয়ানবাজার এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। লকডাউনের বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, এবং এর আগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ওমর ফারুক। করোনা ভাইরাসের প্রভাবে বৈশ্বিক মন্দার হাত থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুদে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের আরও একটু সচেতন হলেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব। সকালে গণভবন থেকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমিত পরিসরে কারখানা খোলা হলেও শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিতে হবে মালিকদের। অদৃশ্য এক ভাইরাস আজ সুদৃশ্য পৃথিবীকে স্থবির করে ছেড়েছে। এর থাবায় কান্নার রোল যেন ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে বাংলাদেশেও। কোভিড-19 মহামারী ঠেকাতে মাঠ পর্যায়ের প্রস্তুতি তদারকির অংশ হিসেবে সোমবার ঢাকা ও ময়মনসিংহের 8 জেলার মাঠ প্রশাসনে কর্মরতদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সচেতনতা মেনেই এই যুদ্ধ জয়ের সংকল্প নিতে হবে। আমি মনে করি যে আমাদের জনগণ যদি আরেকটু সচেতন থাকেন, আরেকটু নিজেকে সুরক্ষিত রাখেন, তাহলে এটা সকলের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ। শেখ হাসিনা জানান, ত্রাণ কার্যক্রম তদারক করতে মন্ত্রণালয়ের সচিবদের জেলাওয়ারি দায়িত্ব দেওয়া হয়েছে। রমজানে দেশে খাদ্যের সংকট হবে না উল্লেখ করে উৎপাদন বাড়ানোর কার্যকর উদ্যোগ নিতে বলেন সংশ্লিষ্টদের। আগামীতে হয়তো বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশে আমরা যদি খাদ্য উৎপাদন করে আমাদের মজুদ রাখতে পারি তাহলে আমরা সেই দুর্ভিক্ষে পড়ব না। রমজান মাসে আরো বিশেষভাবে খাদ্য সরবরাহ যাতে হয় আমরা তার ব্যবস্থা নেব। তৈরি পোশাক কারখানা সীমিত পরিসরে চালানো মালিকদের কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন সরকার প্রধান। কড়া সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, অপরিকল্পিতভাবে সাধারণ ছুটির মধ্যেও কেন পোশাক শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা হলো? গতবার যেমন হঠাৎ সুপারভাইজার দিয়ে শ্রমিকদের ডেকে নিয়ে আসলো, আমি মনে করি যেটা কোনো মতে ঠিক হয়নি, এবং কিভাবে এই শ্রমিকদের দিয়ে কাজ করানো যেতে পারে এবং তাদেরকেও সুরক্ষিত রেখে মোবাইল যে একদম বন্ধ থাকুক, তাহলে সীমিত আকারে সেই পরিমাণ শ্রমিক আসতে হবে এবং তারা ওভাবে চালু করতে পারবে। করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামগুলো যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে কিনা তাও তদারক করার নির্দেশ দেন সরকার প্রধান। মহানগর হাসপাতালে কিছু জিনিস গেছে, এই পিপির নাম দিচ্ছে বেশ ভালো, কিন্তু জিনিসগুলি কিন্তু ঠিকমতো বোধহয় যায়নি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস আতঙ্কে টানা সরকারি বন্ধের মাঝে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও শুধুমাত্র পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার অজুহাতে বাড়িয়ে দেওয়া হয়েছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। তেল, ছোলা, পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে কেজিতে 1 থেকে 20 টাকা পর্যন্ত। এমনকি পাইকারি পর্যায় থেকে কয়েক কিলোমিটার দূরত্বেও খুচরা বাজারেও দাম বাড়ানো হচ্ছে কয়েক গুণ। শেখাচ্ছিপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। রমজানকে সামনে রেখে ছোলার চাহিদা বাড়তে থাকায় পাইকারি পর্যায়ে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। ছোলার মতো বাড়ানো হয়েছে সব ধরনের ডালের দামও। এমনকি খুচরা ভোজ্য তেলের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও সংকট রয়েছে বোতলজাত তেলের। আর আদার দাম কিছুটা কমলো। রসুন এবং পেঁয়াজের দাম বাড়তির দিকে। দাম বাড়ানোর ক্ষেত্রে দেখানো হচ্ছে নানা অজুহাত। দাম বাড়ছে যে এগুলো আপনার সরবরাহ সঠিক পর্যায়ে হচ্ছে না, মিল কারখানাগুলো প্রায় বন্ধ, শ্রমিকের সংকট এবং গাড়ি ভাড়াও ডবল হচ্ছে। কোম্পানি কোনো মাল নেই এখানে,
কোনো মাল আমরা বিক্রি করতে পারতেছি না, কোম্পানি কোনো মাল দিচ্ছে না। অঘোষিত লকডাউন সত্ত্বেও দিনের বেলায় নগরীতে তেমন পরিবহন সংকট থাকে না। খুচরা বাজারগুলোতে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে এই কাজুদ্দির বাজার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আর এই 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসে প্রতিটি ভোগ্য পণ্যের দাম কেজিতে বাড়ছে 5 থেকে 30 টাকা পর্যন্ত। পাইকারি পর্যায়ের 68 টাকা ছোলা, খুচরা বাজারে 75 টাকা। একইভাবে তেলসহ সব ধরনের ভোগ্য পণ্যের দাম এখানেও বাড়তি, কিন্তু এখানেও অজুহাতের অভাব নেই। আমরা তো মালই পাইতেছি না, টাকা দিয়ে মাল পাইতেছি না। মাল খাতুনগঞ্জ একই অবস্থা, গত সপ্তাহে যা ছিল এখন বর্তমান অবস্থা পুরোটাই চেঞ্জ করে ফেলছে মালের দাম। আদা পাওয়া যায় না, ইয়া পাওয়া যায় না, কোনো জিনিসও তো পাওয়া যায় না, বাজারে গেলে কাজে নাই। বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, যে কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য প্রথমে নিয়ে আসা হয় খাতুনগঞ্জে, এরপর সেখান থেকে পাঠানো হচ্ছে দেশের অন্যান্য খুচরা বাজারগুলোতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার প্রভাবে কৃষি খাতে বিপর্যয় এড়াতে সরকার ঘোষিত সুযোগ সুবিধা কৃষকের কাছে পৌঁছাতে সুসমন্বিত ব্যবস্থার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের কারো কারো মতে প্রান্তিক পর্যায়ে প্রণোদনা সুবিধা পৌঁছাতে হলে কৃষি অফিসকে সম্পৃক্ত করতে হবে। এদিকে শ্রমিক সংকটে উৎপাদন খরচ বাড়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। মানিকগঞ্জ, কালীগঞ্জ, নরসিংদীর ঘোড়াশাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সেলিয়া সুলতানা। ক্যামেরায় ছিলেন শেখ সালাউদ্দিন। মানিকগঞ্জের এলাকাগুলোতে ফসল কিছুটা সবুজ থাকলেও গাজীপুরের কালীগঞ্জ থেকে নরসিংদীর ঘোড়াশাল পর্যন্ত যেতে চোখে পড়বে সবুজ থেকে সোনালী হতে শুরু করা সবুজের সামিয়ানা। চলতি সপ্তাহ থেকে বোরো ধান ঘরে তোলার উপযোগী হতে শুরু করলেও আনন্দের তুলনায় তা যেন কৃষকের হাসি উজাড়ের কারণ। বৃষ্টি হলে অনেক ক্ষতি হবে ধানের, ওই যে লোকজন কামলা নেই, এলাকার লোকে বলে 7,000 টাকা, অল্প জায়গা আমি ওই জায়গায় আমি 2,000 টাকা কাটাই। রংপুর থেকে দিনাজপুর থেকে লোক তারা আসে কাটে, কিন্তু এবার তো নিজেদেরটা কাটতে হইতেছে, খুব সমস্যা হইতেছে। অন্যদিকে বোরো ধান তুলতে এই মৌসুমে এক এলাকা থেকে আরেক এলাকায় যারা কাজ করেন তারাও লকডাউনের অবস্থায় কাজের এলাকায় পৌঁছতে পারছেন না। ধানের মনে বেশি পড়ে যায় খরচ। ধান কাটার বিষয়ে আলাপ করতাম গেছে, হাজার লেগে মানা করে। এই বছর করোনা সংক্রমণের কারণে দিনমজুর না পাওয়া এবং এই ধান সময় মতো ঘরে তুলতে না পারা এবং এই ধানের যে ব্যয় হয়েছে, যে খরচ হয়েছে, সেটি আবারও বাজারে উঠবে কিনা সবকিছু নিয়ে এক ধরনের আশঙ্কার মধ্যে পড়েছেন কৃষকরা। তারা বলছেন আউশ চাষে প্রণোদনা পাওয়ার সম্ভাবনা থাকলেও বোরো চাষিদের জন্য আসলে কোনো সুসংবাদ কি আছে? এটা তো অবিলম্বে কার্যকর হবে লেখা আছে, সেই হিসেবে তো তারা যদি প্রসেস করে এখনই পাবে। যা ব্যাংকিং সিস্টেমে আছে তাই সেইভাবেই এটা বিতরণ হবে। ব্যাংক অ্যাকাউন্ট আসলে একটি সহজ বা সঠিক পন্থা নয় কৃষকদের কাছে টাকা পৌঁছানোর। সেই ক্ষেত্রে এই কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কি টাকাটা পৌঁছানোর ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো আসলেই প্রান্তিক কৃষকরা টাকাটি পাবেন। কৃষকরা দাবি করছেন কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার সুদ 2% পর্যন্ত কমিয়ে আনলে এবং যারা পরের জমি বর্গা চাষ করেন তাদেরও এই আওতায় আনা হলে আরও বেশি উপকৃত হবেন কৃষক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থান, তল্লাশি, নজরদারি কোনো কিছুই মানছে না বেশিরভাগ মানুষ। ঢাকার প্রবেশ মুখগুলোতে দিনভর দেখা গেছে মানুষের আনাগোনা। এই মুহূর্তে রাজধানীর আব্দুল্লাহপুরে আছেন রিপোর্টার আফজল হোসেন এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে আছেন তোহা খান তামিম। আমরা প্রথমেই যোগ দেব আফজলের সঙ্গে। ইমদাদ, ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার বিষয়টি আব্দুল্লাহপুর চেকপোস্টে যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের কাছে আসলে কিভাবে এসে পৌঁছেছে বা তারা কি বুঝেছে নিষেধাজ্ঞা বলতে, সেটি কিন্তু আমার বোধগম্য নয়। কারণ আমি দুপুরের পর থেকে অর্থাৎ বেলা 12টার পর থেকে কিন্তু আমরা আব্দুল্লাহপুরে রয়েছি এবং আব্দুল্লাহপুরে যে এসে যেটি দেখেছি যে এখানে চেকপোস্ট রয়েছে, অর্থাৎ একটি ঢাকা টাঙ্গাইল হয়ে যে আশুলিয়া হয়ে যে রাস্তাটি আছে সেখানে একটা চেকপোস্ট রয়েছে এবং অন্যটি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে আব্দুল্লাহপুরের ঠিক মাঝখানে একটা চেকপোস্ট রয়েছে। এই চেকপোস্টে 3 জন পুলিশ সদস্য রয়েছেন এবং তারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা ঢুকছেন এবং পণ্য পরিবহনের গাড়ি নিয়ে যেগুলো ঢুকছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু কি জিজ্ঞাসাবাদ করছেন এবং যে ব্যক্তিগত গাড়ির ড্রাইভার বা চালক যারা রয়েছেন তারা কি বলছেন সেটি কিন্তু বোধগম্য নয়। কারণ হচ্ছে যে এখন পর্যন্ত আমি একটি গাড়িকেও দেখিনি যে তারা ঘুরিয়ে বা বিনা কারণে ঢাকায় ঢুকছেন, এরকম কোনো কিছু কিন্তু আমরা দেখিনি, যার কারণে হর হামেশায় ব্যক্তিগত গাড়ি নিয়ে যে কেউ, বাইক নিয়ে যে কেউ ঢাকায় প্রবেশ করছেন। অন্যদিকে অনেকে দেখেছি যে কৌশলগত কারণে দেখিয়ে যেহেতু
টঙ্গী ব্রিজটা রয়েছে সেই ব্রিজটার ওই পাশে নেমে গিয়ে পায়ে হাঁটা পথ ধরে অনেকেই কিন্তু ঢাকায় ঢুকছেন এবং আমরা দেখেছি যে অনেকেই হরহামেশাই ঢাকা থেকে বেরিয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে যে লকডাউন বা ঢাকায় প্রবেশের নিষেধাজ্ঞা এবং ঢাকায় বের হওয়ার যে নিষেধাজ্ঞা, ঠিক সেই মুহূর্তটি বা সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। এবং কিছুক্ষণ আগে যেটি দেখেছিলাম যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এবং ঢাকা থেকে আশুলিয়া হয়ে যে রাস্তাটি, সেখানে কিন্তু ঢাকা থেকে বের হওয়া এবং ঢাকায় ঢোকার যে গাড়ির যানজট তৈরি হয়েছিল। তবে এই গাড়ির যানজট কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি ছিল এবং পণ্য পরিবহনের যে গাড়িগুলো সেই সংখ্যাগুলো বেশি ছিল এবং পায়ে হাঁটা মানুষের প্রচুর কিন্তু মানুষ ঢাকায় ঢুকছেন। বলা চলে যে লকডাউন বা ঢাকায় প্রবেশ বা বের হওয়ার যে নিষেধাজ্ঞা, সেটি কিন্তু এক ধরনের শিথিলতা আমরা লক্ষ্য করতে পেরেছি। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে মানুষজনের ভিতরে সচেতনতা না তৈরি হলে এই আসলে অনুরোধ করে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই ছিল আব্দুল্লাহপুর থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব নারায়ণগঞ্জে। কাজপুরে আছেন সহকর্মী তোহা খান তামিম, তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানবো। আফজাল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মতো আমি এখানে আপনাকে বলতে চাই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঁচপুর এলাকায় এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে সাইনবোর্ড কাঁচপুর কিংবা মদনপুর আশপাশের যে প্রায় 6 থেকে 7টি চেকপোস্ট রয়েছে এবং 6 থেকে 7টি চেকপোস্টে আমরা লক্ষ্য করছি যে পুলিশের কিন্তু বেশ সকাল থেকে আমরা কড়াকড়ি মনোভাব লক্ষ্য করছি। প্রতিটি গাড়িকেই কিন্তু আসলে তল্লাশির আওতায় আনা হচ্ছে। প্রতিটি যাত্রীকে এখানে যদি কেউ থেকে থাকেন তথ্য গোপন করে আসলে যাত্রী পরিবহন করেন, আসলে তাদেরকেও কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। আমরা সকালে দেখেছিলাম যে অনেকে কিন্তু পণ্য পরিবহনে যে ট্রাকগুলো রয়েছে পণ্য পরিবহনের, সেগুলোতে কিন্তু অনেকে যাত্রী পরিবহন করছিলেন, তাদেরকে কিন্তু আসলে পুশব্যাক করানো হয়েছে, অর্থাৎ ফিরিয়ে দেওয়া হয়েছে। ঢাকা থেকে তারা বের হতে চেষ্টা করেছিলেন। পাশাপাশি আসলে মোটরসাইকেলে দৌরাত্ম কিন্তু কম নয়। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে গণপরিবহন না থাকার কারণে কিন্তু অনেকেই মোটরসাইকেল ভাড়া করে আসলে ঢাকা ত্যাগ করার চেষ্টা করেছেন কিংবা ঢাকায় ঢোকার চেষ্টা করেছেন। এমনই কিন্তু অনেক মোটরসাইকেলকে আমরা দেখেছি যে ফিরে দেওয়া হয়েছে। পাশাপাশি যেগুলো আসলে জরুরি সেবার আওতার মধ্যে রয়েছে, যেমন যে ওষুধ সরবরাহ কিংবা জরুরি যে পণ্য সরবরাহকারী যে সমস্ত যানবাহনগুলো রয়েছে, সেগুলো আসলে সেগুলোকে তল্লাশি চালানো হচ্ছে এবং তাদেরকে কিন্তু সঠিক তথ্য দেওয়ার পরপরই তাদেরকে আসলে ছাড় দেওয়া হচ্ছে। তো হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আসলে এখানে যে বেশ কয়েকটি পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে এবং প্রতিটি পয়েন্টে কিন্তু আসলে যে সাধারণ মানুষ তারা আসলে তল্লাশির আওতায় আনা হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এত কিছু তল্লাশির পরেও কিন্তু চেকপোস্ট থেকে কিন্তু অনেকেই আসলে ফাঁকি দিয়ে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিন্তু তারা আসলে বেরিয়ে যাচ্ছেন এবং পায়ে হেঁটে অনেকে কিন্তু আসলে ঢাকায় ঢোকার চেষ্টা করছেন। এমন অসংখ্য মানুষকে আমরা আসলে দেখেছি যে পায়ে হেঁটে তারা আসলে ঢাকায় ঢোকার চেষ্টা করেছেন, ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করেছেন অনেকেই। তো এই ছিল কাঁচপুর এলাকা থেকে আমার হাতে সবশেষ। নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তোহা খান তামিম এবং এর আগে রাজধানীর আব্দুল্লাপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। আমরা প্রতিবেদনটি পরে দেখব। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন এখন প্রচারিত হচ্ছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। আমি প্রথমেই মাইক্রোফোন আমাদের পরিচালক পিএমএসডি ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর কাছে হস্তান্তর করব। উনি আমাদের লজিস্টিক বিষয়ে আপনাদের কিছু তথ্য জানাবেন। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল, আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই সংবাদ বুলেটিন অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত আছেন মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনাব জাহিদ মালেক এমপি। এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন পরিচালক MIS ডাক্তার হাবিবুর রহমান। আমি প্রথমেই মাননীয় মন্ত্রীর কাছে মাইক হস্তান্তর করছি। উনি আপনাদের প্রাথমিক যেগুলো তথ্য আছেন সেগুলো জানাবেন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশে এটার কোনো প্রতিষ্ঠান তৈরি করে না এবং বিশ্বেও বেশ কয়েকটি সমাদৃত প্রতিষ্ঠান যেমন 3M সহ অন্যান্য প্রতিষ্ঠান এগুলো তৈরি করেন, কিন্তু এই পিপি আপনারা জানেন যে এই N95 মাস্ক এটা সহজলভ্য না এবং এটা আমাদেরকে আমদানির উপর নির্ভর করতে হয় এবং এটা ন্যূনতম 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। যদি সেটা অন্য কোনো মাধ্যমে আসে, বিমানে আসলে সেটা সাধারণত 15 দিন বা 20 দিনের মধ্যে সেটা
এসে উপস্থিত হয়। বর্তমানে আমাদের এই যে N95 আমরা যেটা বলি তার সাথে আরো অন্যান্য সমমানের মাস্ক আছে যেগুলোকে আমরা KN95 বলি, FFP2 বলি বা P2 বলি। এগুলো সবই একই ধরনের মাস্ক। এই মাস্ক আমাদের মজুদ রয়েছে প্রায় ১ লক্ষের অধিক মাস্ক। আমরা সেগুলো আমি যেই চিকিৎসা ব্যবস্থাপনার কথা বললাম, আইসিইউ, ওয়ার্ডে চিকিৎসা এবং স্ক্রিনিং এর সাথে জড়িত PCR ল্যাব সমূহে আমরা নিরবিচ্ছিন্নভাবে বিতরণ করছি। এই মাস্কের মান আমি এটা নির্ধারণ এটা স্বাস্থ্য অধিদপ্তরের একটি কমিটি রয়েছে। কমিটি এই মাস্কের প্রয়োজনীয়তা রয়েছে সেখানে আমরা সেগুলো আশা করছি যে আগামী ১ সপ্তাহের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে দেশের প্রতিটি কোভিড হসপিটাল সহ অন্যান্য জায়গায় যেখানে এই N95 বা KN95 বা FFP2 মাস্কের প্রয়োজনীয়তা রয়েছে সেখানে আমরা সেগুলো সরবরাহ করতে পারবো। আমি সাংবাদিক ভাই এবং অন্যান্য মিডিয়া কর্মী এবং যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন একটা বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। ইতিপূর্বে আপনারা জানেন যে এই মাস্ক নিয়ে একটি বেশ তথ্য বিভ্রাট এবং বিভ্রান্তিমূলক খবরাখবর ছাপানোর পর এবং এটা বিভিন্ন সামাজিক মিডিয়াতে আসার পর আমি এখানে প্রেস ব্রিফিং দিয়েছিলাম যে N95 মাস্ক দেশীয় কোনো প্রতিষ্ঠান তৈরি করে না এবং আমি বলেছি যে আমাদের দেশে যারা ওষুধ প্রস্তুত করেন এবং যারা বিভিন্ন ওষুধ সামগ্রী এবং সিরিঞ্জ বা ডিসপোজেবল বা অন্যান্য মাস্ক তৈরি করেন এগুলো মান নিয়ন্ত্রণ এবং এগুলোর মূল্য নির্ধারণ করে থাকেন ওষুধ প্রশাসন অধিদপ্তর। এখানে সিএমএসডির পক্ষ থেকে কোনো জিনিসের দাম অতিরিক্ত দিয়ে ক্রয় করারও সুযোগ নেই এবং কোনো নিয়ন্ত্রণবিহীন কোনো মাস্ক ক্রয়পূর্বক সরবরাহ করার সুযোগ নেই। আমরা যখনই দেখি যে কোনো সরবরাহকৃত বিষয়ে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয় সাথে সাথে সেটা আমরা সেই সরবরাহকারীকে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে সেটা ফেরত প্রদান করি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমি ইতিপূর্বে এই প্রেস ব্রিফিং দেওয়ার পরে এর পরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে এই দেশীয় কোনো এক কোম্পানির মাস্ক নিয়ে যেটা একটা স্বাভাবিক মাস্ক সেটা নিয়ে একটা বিভ্রান্ত এবং বানোয়াট এবং অসত্য তথ্য এগুলো দিয়ে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালককে নিয়ে একটি বানোয়াট তথ্য এবং অসত্য তথ্য এগুলো প্রকাশ করছেন। আমরা এর আগে এই বিভিন্ন সংবাদপত্রে আমরা প্রেস রিলিজ দিয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি যে এই ধরনের তথ্য থেকে বিরত থাকার জন্য। আমরাও বলেছি যদি এই ধরনের অসত্যমূলক তথ্য কেউ প্রকাশ করে থাকেন আমরা তাদের বিরুদ্ধে তথ্যের অধিকার আইনে আমরা ব্যবস্থা নিব। আজকের এই প্রেস ব্রিফিং আমি বলতে চাই যে সিএমএসডি কর্তৃক যে সমস্ত আমরা দ্রব্যাদি দিয়ে থাকি এটা আমাদের কারিগরি একটি টিম আছে, পর্ষদ আছে, তার মাধ্যমে আমরা এগুলো মান নির্ধারণ করে আমরা দিয়ে থাকি এবং এর সাথে যে মূল্য সেটাও আমরা এখানে নির্ধারণ করে থাকি এবং এই যে ক্রয় প্রক্রিয়া সেটার জন্য আমাদের কেন্দ্রীয় ওষুধাগারে আমাদের নিজস্ব একটি কমিটি রয়েছে যেটা আমরা পাবলিক প্রসিকিউটর রুল 2008-এর মধ্যে বিস্তারিত দেওয়া আছে সেটা অনুসরণ করে আমরা এগুলো করে থাকি। স্বাভাবিকভাবে কোনো সরবরাহিত দ্রব্য চিকিৎসা সংযুক্ত দ্রব্য যদি কোনো পর্যায়ে গিয়ে পৌঁছে থাকে এটা যারা ব্যবহারকারী ওনারা সাথে সাথেই আমাদেরকে জানাবেন, অতীতেও তাই জানিয়েছেন। আমি অনুরোধ জানাবো কেউ এই কোনো বিষয়ে বিশেষ করে মাছ বিষয়ে কোনো বিভ্রান্ত না ছড়িয়ে আপনারা সরাসরি আমাদের ইমেল দেওয়া আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের কার সাথে যোগাযোগ করতে হবে। আপনারা দয়া করে বিভ্রান্ত বানোয়ার তথ্য প্রকাশ না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বিষয়গুলো নিশ্চিত করুন এবং আমরা নিশ্চয়ই সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। তবে আমি ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা কেন্দ্রীয় ওষুধাগার অদ্যাবধি যে সমস্ত দ্রব্যাদি আমরা সরবরাহ করছি এগুলো মান দেখে নিয়ে আমরা সরবরাহ করছি। আপনারা জানেন যে এই পর্যন্ত যে পরিমাণ আমি পিপিই কথা বলেছি এই 14,67,000 এটা ক্রয় করতে সরকারের আনুমানিক 176 কোটি টাকা খরচ হয়েছে এবং আমাদের প্রতিদিনই যদি আমি বলি শুধু পিপিই বিতরণের যে অর্থ সেটাও প্রায় 7 থেকে 8 কোটি টাকা। আমি অন্যান্য যে সামগ্রী সেগুলো আমি এখানে আনছি না, শুধুমাত্র এইটুকু। তো এটা বুঝতে হবে যে সরকার এই বিষয়ে আমাদের প্রতি অনেক যথাযথভাবে এই ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। আমরা দুর্যোগ মোকাবেলা আমরা সবাই মিলে করতে চাই। আসুন আমরা কোনো ধরনের এই বানোয়াট এবং মিথ্যা তথ্য আমরা প্রকাশ না করি
আমরা সবাই একসাথে মিলে কাজ করি যাতে এই কোভিড সংক্রমণ মোকাবেলায় আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি। দেশের যারা চিকিৎসার সাথে জড়িত চিকিৎসক জনবল সবাইকে আমরা সুরক্ষা করতে পারি। আমি এও আবার অনুরোধ জানাবো যে কোনো সামগ্রিক বিষয় যদি আপনাদের কোনো ধরনের তথ্য থাকে, সন্দেহ থাকে, আপনারা অনুগ্রহ করে সিএমএসডির সাথে আপনারা যোগাযোগ করুন, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, তাহলে বিষয়টি খুব সুষ্ঠু নিরসন হবে। আমরা একজন আরেকজনের প্রতি দোষারোপ না করে আমি সর্বতভাবে সবাইকে, সাংবাদিক ভাই, মিডিয়া কর্মী, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে অনুরোধ জানাবো যে সর্বতভাবে আমরা কাজ করার জন্য। সিএমএসডি মাননীয় প্রধানমন্ত্রীর যথাযথ দিক নির্দেশনায়, স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় এই কোভিড আক্রমণের জন্য সর্বতভাবে কাজ করে যাচ্ছে এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। ধন্যবাদ। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। এবার আমি বাংলাদেশের কোভিড-19 পরিস্থিতি বিষয়ে বলবো। তবে প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আসলেও একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। গতকালের তুলনায় আমাদের আজকের পজিটিভ কেস অনেক বেশি এবং আমরা মৃত্যু 100 ছাড়িয়ে গেছি। এইগুলো বলার আগে আবারও বলি, আমরা যেন ঘরে থাকি, আমরা যেন মাস্ক ব্যবহার করি, আমরা যেন সামাজিক দূরত্ব বজায় রাখি, আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে এগুলো যেন আমরা মেনে চলি। তা না হলে আমাদের এই শনাক্তকৃত এবং মৃত্যুর মিছিল আমরা থামাতে পারবো না। আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি 2779টি নমুনা এবং এ পর্যন্ত আমরা পরীক্ষা করেছি 26,604টি নমুনা। যে নমুনা আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি তার মধ্যে শনাক্ত হয়েছে 492 জন এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 2948 জন। অতি দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু 101 জন। সকল মৃতের আত্মার প্রতি শান্তি কামনা করছি। মহান আল্লাহ তাদের বেশ নসিব করুন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 10 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 85 জন। যদি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করি তাহলে 10 জনের মধ্যে পুরুষ 8 জন এবং মহিলা 2 জন। বয়স ভিত্তিক আমরা যদি বিশ্লেষণ করি তাহলে 60 ঊর্ধ্ব 4 জন, 51 থেকে 60 4 জন এবং 41 থেকে 50 2 জন। ঢাকার মধ্যে 5 জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে 4 জন এবং নরসিংদীতে 1 জন। আমরা যে কেসগুলো যে পজিটিভ যেগুলো শনাক্ত করতে পেরেছি এর মধ্যে আমরা বিশেষভাবে নজর দেখতে পাচ্ছি যে গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এবং যেটা প্রায় 20% কাছাকাছি। আমাদের আজকে যা তথ্য আছে এতে গাজীপুরের আক্রান্তের সংখ্যা 19.5%, কিশোরগঞ্জেও 13.5% এবং নরসিংদীতে 6%। ঢাকা এবং নারায়ণগঞ্জ আগের মতোই অনেক বেশি আছে। এই তথ্যটা আমরা পরে আইডিসিআর এর ওয়েবসাইট থেকে জানতে পারবো যে আসলে ঢাকা এবং নারায়ণগঞ্জের শতাংশ হারটা কত। আমরা গতকালের চেয়ে পরীক্ষা করেছি প্রায় নমুনা সংগ্রহ হয়েছে 10% বেশি এবং পরীক্ষা হয়েছে 5.5% বেশি। আমাদের আইসোলেশনে গত 24 ঘন্টায় 57 জন আছেন এবং বর্তমানে আইসোলেশনে আছেন 713 জন। 24 ঘন্টায় ছাড় পেয়েছেন আইসোলেশন থেকে 40 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 577 জন। কোয়ারেন্টাইনে আছেন 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে 30,809 জন এবং এ পর্যন্ত 1,49,626 জন হোম কোয়ারেন্টাইনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 270 জন এবং এ পর্যন্ত 5,588 জন। মোট কোয়ারেন্টাইন 24 ঘন্টায় 31,079 জন
এবং এ পর্যন্ত 1,55,224 জন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন গত 24 ঘন্টায় 1,845 জন এবং এ পর্যন্ত 75,812 জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন 75,747 জন, প্রাতিষ্ঠানিক 4,655 জন এবং মোট 80,402 জন। আমাদের হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে গত 24 ঘন্টায় স্বাস্থ্য বাতায়ন 16263-333 এবং আইডিসিআর এর যে হটলাইন আছে এই সবগুলো মিলে আমাদের গত 24 ঘন্টায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 93,359 জনকে এবং এ পর্যন্ত দেওয়া হয়েছে 29,13,707 জনকে। মোবাইল ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়েছি এ পর্যন্ত 24 ঘন্টায় 19,079 জনকে এবং এ পর্যন্ত 12,96,185 জনকে। গত 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 18 জন, এ পর্যন্ত 3,22,990 জন। স্থলবন্দরে স্ক্রিনিং হয়েছে 92 জন, এ পর্যন্ত 3,27,580 জন। সমুদ্র বন্দরে স্ক্রিনিং হয়েছে 211 জন এবং এ পর্যন্ত 14,302 জন এবং সর্বমোট স্ক্রিনিং হয়েছে গত 24 ঘন্টায় 321 জন, অদ্যাবধি 6,71,891 জন। আপনারা জানেন যে আমরা এর মধ্যে অনেকগুলো গাইডলাইন তৈরি করেছি, যে গাইডলাইনের মাধ্যমে আমরা কিভাবে কাজ করছি এবং কিভাবে পরামর্শ দিচ্ছি সবগুলোই আমাদের ওয়েবসাইটে আছে। আমরা আশা করি আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ঘরে থাকবেন, বাড়িতে থাকবেন, নিজে সুস্থ রাখবেন এবং পরিবারকে সুস্থ থাকতে দিবেন। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে নিজে হাত ধুবেন, পরিবারের সকল সদস্যকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করবেন। একজন থেকে আরেকজন কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে থাকবেন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অথবা সর্দি কাশি হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ঘরে তৈরি 3 স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন। সামান্য জ্বর কাশি হলে, সর্দি বা গলা ব্যথা হলে, শ্বাসকষ্ট হলে বাড়িতেই চিকিৎসা নিন অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে ফোন করুন। তাছাড়াও আপনারা দৈনিক কয়েকবার কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করতে পারেন, নিয়মিতভাবে কুসুম গরম পানি পান করতে পারেন, আদা চা খেতে পারেন এবং গরম স্যুপ খেতে পারেন, যা